আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি কেমিস্ট্রিতে কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তোমরা কোশ্চেনটা দেখো, একটু বোর্ডে দেওয়া আছে। তোমাদেরকে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে এবং এই বিক্রিয়া থেকে তোমাদেরকে বের করতে বলছে। প্রথমেই গ নম্বরে উদ্দীপকের বিক্রিয়া থেকে ডেলএইচ এর মান হিসাব করো এবং ঘ নম্বরে তোমাকে দিয়েছে সাম্যাবস্থায় বিক্রিয়াটিতে চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো। সো বুঝতে পারতেছো নিশ্চয়ই কোশ্চেনটা, আশা করি। আমি এখন এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই আমাকে বলছে যে উদ্দীপকের বিক্রিয়া থেকে ডেলএইচ এর মান হিসাব করতে। তো বিক্রিয়া থেকে ডেলএইচ এর মান হিসাব করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা আমরা একটু লিখি, চলো। প্রথমে আমরা গ নাম্বার উত্তর। সো ফর্মুলাটা হচ্ছে ডেলএইচ ইকুয়াল টু দেখো মোট বাদ দাও, তুমি লেখো যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি। বন্ধন ভাঙতে মোট শক্তি বা মোট প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন গড়তে মোট প্রয়োজনীয় শক্তি বা মোট শক্তি লেখো, তাহলে হবে মোট শক্তি বা মোট প্রয়োজনীয় শক্তি, যাই বলো। দেখো এখানে বন্ধন ভাঙা বলতে কি বোঝাচ্ছি আর বন্ধন গড়া বলতে কি বোঝাচ্ছি, এটা আমি একটু ক্লিয়ার করি। প্রথমেই কথা হচ্ছে এই যে এখানে আমরা অ্যাসিটিলিন দেখতে পাচ্ছি, যেটা গ্যাসিয়াস স্টেটে আছে। সো এটার বন্ধনটা আমরা একটু এখানে লিখি, হ্যাঁ। সো এখানে আছে, আমরা একটা কাজ করি, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। সি কে এখানে রাখি, একটা সি এর সাথে একটা সি এখানে ট্রিপল বন্ডে আছে, আর একটা এইচ এখানে আছে, আর এই এইচটাকে আমরা বাম পাশে লিখি। আচ্ছা আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করে লিখি। আমরা এখানে একটা সিঙ্গেল বন্ড দিই, কারণ তুমি জানো যে কার্বনের হাত হচ্ছে চারটা, তিনটা হাত এর সাথে আর একটা হাত হচ্ছে হাইড্রোজেনের সাথে। আবার এই কার্বনের হাতও চারটা, সো একটা হচ্ছে তিনটা এর সাথে, একটা হচ্ছে এর সাথে। আমরা এটাকে বলে গাঠনিক সংকেত, আমরা একটু গাঠনিক সংকেত আকারে লিখতেছি। তারপর দেখো H2, তাহলে একটা এইচ এর সাথে একটা এইচ এইভাবে হাতে হাত মিলিয়ে আছে। আর এরকম কয়টা আছে? দুইটা আছে। এরপরে তুমি খেয়াল করো, এখানে আছে তোমার CH3 এখানে একটু খেয়াল করো, সি এর সাথে সি আছে এইভাবে। আর এইচ গুলা কিভাবে আছে দেখো, তিনটা এইচ, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, প্রত্যেকটা কার্বনে তিনটা এইচ তুমি দাও, এইভাবে তিনটা এইচ তুমি এভাবে দাও, ঠিক আছে। এখন খেয়াল করো, এই বন্ধনগুলো ভেঙে যায়, এই বন্ধনগুলো হচ্ছে গড়ে, তাই না? তাহলে বিক্রিয়কের বন্ধনগুলো ভেঙে উৎপাতের বন্ধনগুলো কি হয়? গড়ে। তো সেজন্য আমরা যেটা করব, আমরা দেখব যে বিক্রিয়কের কোন কোন বন্ধন ভেঙে যায়। যেমন তুমি যদি একটু খেয়াল করো, এখানে স্পষ্টভাবে তুমি দেখতে পাবা যে এই সিসি যে বন্ধনটা আছে এটা কিন্তু থাকে না, এটা ভেঙে যায়, তাই না? তাহলে এই সিসি বন্ধনটা ভেঙে যায়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে এই যে সূত্রটা এটা অ্যাপ্লাই করি। দেখো কারা কারা ভেঙে যায়, আমরা এখানে লিখি যে সি সি বন্ধন শক্তি, এটা ভেঙে যায়, প্রথম কথা। তাহলে আমি কি ডেল এইচ ইকুয়াল টু লিখতেছি সিসি বন্ধন শক্তি, এটা ভেঙে যায়, তাহলে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিলাম। আমি এই পার্টটা আগে লিখতেছি, তারপর যোগ দাও আর কে কে ভেঙে যায়। দেখো এখানে এইচ এইচ এই বন্ধনটা কিন্তু ভেঙে যায়, এইচ এইচ এই বন্ধনটাও কি হয়? ভেঙে যায়। খেয়াল করো এখানে কোনো কি এইচ এইচ আছে না, এখানে সিএইচ আছে, কোনো এইচ এর সাথে এইচ কিন্তু যুক্ত না, তার মানে সেটা ভেঙে যায়। এরকম কয়টা? দুইটা ভেঙে যায়। তাহলে দেখো টু ইন্টু এইচ এস, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দাও, 2 × H বন্ধন ভেঙে যায়। আর কে ভেঙে যায়? এখানে দেখো সিএইচ বন্ধনটা ভেঙে যায় নাকি? সিএইচ বন্ধনটা কি ভাঙে বলো, কি মনে হয়? কয়টা সিএইচ বন্ধন ভাঙে? এখানে দুইটা, তাই না? এখানে এই যে একটা সিএইচ বন্ধন, এখানে একটা সিএইচ বন্ধন। তো তুমি লেখো 2 × বন্ধন শক্তি, সিএইচ বন্ধন শক্তি। আবার তুমি বলতে পারো স্যার সিএইচ বন্ধন তো ভাঙে না, এখানে তো সিএইচ বন্ধন আছে। তাহলে তুমি সেটাও হিসাব করতে পারো যে দুইটা ভেঙে যায় না হিসাব করে তুমি এখানে দুইটা, এখানে কয়টা? সিএইচ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তা তুমি এবার হিসাব করতে পারো যে এখানে বললা যে সিএইচ একটাও ভাঙে না, তাহলে দুইটাই এখানে এই দুইটা ধরো, এই দুইটাই, আর বাকি চারটা হচ্ছে নতুন তৈরি হয়েছে। তাহলে তুমি চারটা এখানে সিএইচ বন্ধন গড়ে, এটা বলতে পারো চাইলে, ঠিক আছে? এটা চাইলে তুমি বলতে পারো, ওইভাবে তুমি হিসাব করতে পারো চাইলে। কিন্তু আমরা
যেটা করতেছি এখানে, যে আমরা ধরতেছি যে এখানে সিসি বন্ধন ভেঙে যায়, সিএইচ বন্ধন দুইটা ভেঙে যায়, আর হচ্ছে এইচ এইচ বন্ধনও দুইটা ভেঙে যায়। তাহলে এটা হচ্ছে প্রথমটা, এই যে এটা এইটুকু মাইনাস দিব, মাইনাস দিয়ে আমরা আবার কোন বন্ধন গড়ে সেটা লিখবো, ঠিক আছে, যেই বন্ধনটা গড়ে এখানে সেটা লিখবো। কে কে গড়ে এখানে খেয়াল করো, এখানে সিএইচ বন্ধন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা কিন্তু সিএইচ বন্ধন গড়ে এখানে। তাহলে ছয়টার বন্ধনটা তুমি লেখো। আর কি কি গড়ে দেখো, সিসি বন্ধন। তুমি বলবা স্যার এটাও তো সিসি, না এটা তো ট্রিপল বন্ড, এটা কিন্তু সিঙ্গেল বন্ড। দেখো তাহলে মাত্র একটা সিসি, দেখো একটা সিসি বন্ধন গড়ে, একটা সিসি বন্ধন এখানে গড়ে। তাহলে ব্যাপারটা কিন্তু খুব কঠিন এমন না। আমি আবার একটু রিপিট করি, আশা করি তুমি তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। এখানে তোমার হচ্ছে সিসি বন্ধন ট্রিপল বন্ড হচ্ছে একটা ভেঙে যায়, সিএইচ বন্ধন দুইটা ভেঙে যায়, আর হচ্ছে এইচ এইচ বন্ধন দুইটা কি হয় ভেঙে যায়, আর হচ্ছে এখানে সিএইচ বন্ধন হচ্ছে ছয়টা তৈরি হয়, এখানে টোটাল তিনটা, এখানে তিনটা ছয়টা, আর একটা সিসি বন্ধন এখানে তৈরি হয়। এই হচ্ছে আমাদের বন্ধনগুলো ব্যাখ্যা করলাম। এবার চলো আমরা এগুলাকে একটু হিসাব করি, ঠিক আছে। এগুলাকে কিভাবে হিসাব করা যায়, আমরা একটা কাজ করি, আমরা একটু জায়গা তৈরি করি, একটু স্পেস তৈরি করি, তাহলে আশা করি তুমি বুঝতে পারবা। যেমন আমি এই সংকেতটা একটু এখানে একটা মুছে ফেলি, হ্যাঁ এটা আমার একটু ঝামেলা করতেছে, আমরা চাচ্ছি না এটা থাকুক, ইভেন আমরা এটাও মুছে ফেলি, তাহলে আমাদের উত্তর করতে সুবিধা হবে। তাহলে তুমি একটু খেয়াল করো, দেখো এখানে একটু খেয়াল করো, আমরা এখানে মানটা বসাবো, এই যে ডেল এইচ ইকুয়াল টু, দেখো এই যে সিসি ট্রিপল বন্ড, দেখো তো এই যে সিসি ট্রিপল বন্ড, সিএইচ এর বন্ধন শক্তি কত, দেখো সিএইচ এর বন্ধন শক্তি 414, সিসি ট্রিপল বন্ড এটার বন্ধন শক্তি কত, আমি একটা অন্য কালি দিয়ে তোমাকে দেখাই। এই যে সিসি বন্ধন শক্তি এটারটা হচ্ছে কত 812। তাহলে তুমি লেখো সিসির জায়গায় কত লিখবে, এখানে লেখো, এখানে লেখো 812, ওকে, যোগ দাও। তারপরে দেখো এখানে এবার খেয়াল করো, আমাদের এইচ এইচ বন্ধন, দেখো এইচ এইচ বন্ধন সেটার বন্ধন শক্তি হচ্ছে 436, যথাক্রমে বলছে না, যথাক্রমে মানে কি, সিএইচ এরটা হচ্ছে 414, সিসি ট্রিপল বন্ড হচ্ছে 812, এইচএস হচ্ছে 436, আর সিসি হচ্ছে কত 344, যথাক্রমে মানে তো এটা। তাহলে এইচএস বন্ধন কত 436, দেখো এইচএস কয়টা আছে, দুইটা, তাহলে একটার হচ্ছে 436 আর দুইটার হবে 436 ইন্টু 2, বুঝতে পারছো। এবার দেখো আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস প্লাস এটা কি বন্ধন, সিএইচ বন্ধন, তাই না, সিএইচ বন্ধন। দেখো তো সিএইচ বন্ধনের বন্ধন শক্তি কত দিচ্ছে, আমরা একটু খেয়াল করি, দেখো এই যে সিএইচ বন্ধন, এই সিএইচ বন্ধনের বন্ধন শক্তি দেখো 414, এই যে 414, তাহলে তুমি লেখো সিএইচ বন্ধনে 414, আর তুমি বলো তো দেখি সিএইচ বন্ধন কয়টা কয়টা ভাঙছে, এই যে দুইটা, তাহলে 2 দিয়ে গুণ করো। এই গেল প্রথম পার্ট, বুঝতে পারছো আমার কথা, প্রথম পার্ট শেষ। এবার বিয়োগ দাও, বিয়োগ দিয়ে তুমি গড়ারটাকে লেখো, এই যে বিয়োগ দাও। তাহলে সিএইচ বন্ধন 6টা গড়ছে, দেখো তো সিএইচ বন্ধনের বন্ধন শক্তি কত 414, 414 কয়টা গড়ছে, এরকম এরকম 6টা গড়ছে, এরকম 6টা গড়ছে, এই দেখো 6টা গড়ছে এরকম। আর সিসি বন্ধন কিন্তু এখানে একটু কেয়ারফুল থাকবা, এই সিসি কিন্তু কি, এটা কিন্তু সিঙ্গেল বন্ড, দেখো এটা কিন্তু ট্রিপল বন্ড না। তাহলে সিঙ্গেল বন্ডেরটা দেখছো কত, সিঙ্গেল বন্ডেরটা এই যে দেখো, এই যে 344, তাহলে তুমি সিঙ্গেল বন্ডে 344 লেখো, 344, কিন্তু এটা একটাই, তাই এটার সাথে আর কিছু গুণ হবে না। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করব, চলো আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, আমার এখানে আমি মোবাইলের ক্যালকুলেটরটা ইউজ করতেছি। সো এটা হচ্ছে 812 যোগ, এটা হচ্ছে 436 ইন্টু 2, তাহলে 436 ইন্টু 2 কত হবে, 436 ইন্টু 2 আমরা ভেঙে ভেঙে করি, এটা হচ্ছে 812, এটা হচ্ছে 872, আর এটা হচ্ছে 414 ইন্টু 2, 414 ইন্টু 2, সো এটা হচ্ছে 828। এই হচ্ছে আমাদের প্রথম পার্ট, একটু ভেঙে ভেঙে করতেছি। আর হচ্ছে 414 সাথে 6 গুণ করো, 414 সাথে 6 গুণ করো, হয় হচ্ছে 2484 যোগ 344। আচ্ছা ভালো কথা, এখন আমরা 812 সাথে এগুলো সব যোগ করবো, 812 যোগ 872 আর যোগ 828,
এটা হচ্ছে 2512। আর এখানে কত হয় 2484 যোগ 344, এটা হচ্ছে 2828। 2828, হ্যাঁ এটা একটু এলোমেলো হয়ে গেছে, আমরা একটু ঠিক করি। এই যে 2828। তাহলে এখন একটু খেয়াল করো, এখন যদি তুমি এটা বিয়োগ করো 2512 থেকে 2828, তাহলে 2512 মাইনাস 2828, এটা 316। ঠিক আছে, এটা হয় কত 316 হয় এটা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার আসলে কত 300, মানে মাইনাস 316 আর কি, মাইনাস 360। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এগুলো একটু মুছে ফেলি, নিচের এই অংশটা আমরা একটু মুছে ফেলি। তাহলে আমাদের এখানে কত হইল, এখানে হইল মাইনাস 316 কিলো জুল পার মোল। এই দেখো বলছে কিলো জুল পার মোল, দেখছো? তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো, কঠিন লাগে নাই আশা করি। এখন আমরা ঘ নাম্বার নিয়ে আলোচনা করব, যদি তুমি এটা বুঝে থাকো ইনশাল্লাহ। আমরা এখন ঘ নাম্বার নিয়ে আলোচনা করব। চলো আমি এটা সব মুছে ফেলি একটু, চলো। তাহলে দেখো ঘ নাম্বারে কি বলছে একটু খেয়াল করো। ঘ নাম্বারে তোমাকে লাসাতীয় নীতি নিয়ে কোশ্চেন করছে, দেখছো? তোমাকে বলছে সাম্য অবস্থায় বিক্রিয়াটিতে চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো। ওই বিক্রিয়াটাতে তাপমাত্রা নিয়ে তোমার চিন্তা নেই, চাপ আর ঘনমাত্রা নিয়ে চিন্তা। তো চলো আমরা আগে ঘনমাত্রাটা লিখি। ঘনমাত্রার প্রভাব কেমন হয়, কারণ ঘনমাত্রা তো সোজা। ঘনমাত্রার প্রভাব, তোমার কাছে রিকোয়েস্ট, তুমি লাসাতীয় নীতিটা এখানে একবার লিখে নিবা মুখস্থ। লাসাতীয় নীতিটা নিশ্চয়ই তুমি জানো, লাসাতীয় নীতি। সেই নীতিটা কি বলো দেখি। একটা বিক্রিয়া যদি উভমুখী বিক্রিয়া হয় এবং সেই বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে সেই বিক্রিয়াতে যদি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো যদি আমরা পরিবর্তন করি, সেই নিয়ামক পরিবর্তনের প্রভাবটা সাম্যাবস্থায় এমনভাবে পড়বে যেন কি হয়, সেই প্রভাবটা প্রশমিত হয়ে যায়। ঠিক আছে, বা সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন সেই প্রভাবটা প্রশমিত হয়ে যায়। এটা তোমার খাতায় লেখা আছে নিশ্চয়ই, আমি আগের ভিডিওগুলোতে এগুলো আলোচনা করছি। এখন ঘনমাত্রার প্রভাবটা কেমন? ঘনমাত্রার প্রভাবটা এমন যে যদি তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও তোমার উৎপাদ বাড়বে। ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদ বাড়ে, এটা মাথায় রাখবা। বাড়ালে উৎপাদ কি হয়, বাড়ে। আর যদি তুমি উল্টা করো যে উৎপাদের ঘনমাত্রাই বাড়াই দিছো, হ্যাঁ উৎপাদের ঘনমাত্রাই বাড়াইছো, বাড়ালে তো লিখিনি এখানে, তাহলে কিন্তু তোমার বিক্রিয়ক বাড়বে, উল্টা হবে। হ্যাঁ, তাহলে যদি তুমি এটার ঘনমাত্রা বাড়াও তাহলে তোমার এটা বাড়বে, আর এটার ঘনমাত্রা বাড়াইলে এগুলো হচ্ছে বাড়বে। এটা হচ্ছে এখানে বিষয়, যে ঘনমাত্রা হচ্ছে যার বাড়াবা তার অপোজিট সাইডের দিকে বিক্রিয়া যাবে। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া যাবে সম্মুখে, আর উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া যাবে হচ্ছে বিপরীত দিকে। এটা হচ্ছে মনে রাখবা। সো ঘনমাত্রার ক্ষেত্রে তুমি বলবা, সুতরাং সুতরাং যদি আমি এভাবে বলবা, স্যার আমি যদি সিএইচ এই যে অ্যাসিটিলিন, বা যদি আমরা হাইড্রোজেনের এত অথবা অথবা এত এর এভাবে লিখবা যে ঘনমাত্রা বাড়াই, এর ঘনমাত্রা বাড়াই, সুতরাং বিক্রিয়া স্যার এদিকে যাবে, এভাবে বলবা। আবার বলবা, স্যার যদি আমরা এই যে এটা ইথেনের ঘনমাত্রা বাড়াই, তাহলে স্যার বিক্রিয়াটা বিপরীত দিকে আসবে। এভাবে তুমি ঘনমাত্রার প্রভাবটা সুন্দর করে ব্যাখ্যা করবা স্যারকে। এবার হচ্ছে তুমি চাপের প্রভাবটা কেমন, চাপ জিনিসটা কিভাবে প্রভাবিত হয়। দেখো চাপের প্রভাবটা তোমার হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন সবাই গ্যাসিয়াস কিনা তুমি আগে দেখো, হ্যাঁ এটা গ্যাস, এটা গ্যাস, এটা গ্যাস, তুমি বলবা স্যার চাপের প্রভাব লিখবে এভাবে, স্যার সবাই হচ্ছে কি গ্যাসিয়াস, সবাই যেহেতু বিক্রিয়ক ও উৎপাদের সবাই গ্যাসীয়, তাই চাপের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি শুধুমাত্র কেউ একজন লিকুইড হইতো অথবা যদি কেউ একজন সলিড হইতো, তাহলে কিন্তু যে কোনো একজন যদি সলিড হইতো বা লিকুইড হইতো তাহলে কিন্তু চাপের প্রভাব নাই। এটা মাথায় রাখবা। সাম্যাবস্থার উপর কিসের প্রভাব নাই? চাপের প্রভাব নাই। এখন তুমি আমাকে বলো এখানে কয় মোল আছে, আমি তোমাকে লাল কালি দিয়ে একটু দেখাই। তার আগে আমি একটু বোর্ডটা ক্লিন করি, এই জায়গাটায় এগুলো আমার লাগবে না। ঠিক আছে, তুমি বলো তো আমাকে বিক্রিয়কে কয় মোল আছে আর উৎপাদে কয় মোল আছে, একটু আমাকে বলো।
বিক্রিয়কে কয় মোল আছে, উৎপাদে কয় মোল আছে? বিক্রিয়কে আছে হচ্ছে তোমার এখানে 1 মোল, এখানে 2 মোল, টোটাল 3 মোল। আর উৎপাদে আছে হচ্ছে আমার 1 মোল। দেখো খেয়াল করো, এখানে হচ্ছে আমার কয় মোল, বামে হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার 1 মোল, এই যে 1, এখানে দেখো 2, তাহলে বিক্রিয়কের টোটাল হচ্ছে কয় মোল, টোটাল হচ্ছে 3 মোল বিক্রিয়কে। আর উৎপাদে দেখো কয় মোল, 1 মোল। দেখো এটার সাথে 1 আছে, যার কেউ নাই তার সাথে 1 গুণ আছে, তাহলে এটা হচ্ছে 1 মোল। তাহলে ব্যাপারটা বুঝছো? যদি মোল সংখ্যা সমান হয় তাহলে কিন্তু চাপের কোনো প্রভাব নাই, এটা মাথায় রাখবা। মোল সংখ্যা সমান থাকলে চাপের কোনো প্রভাব নাই। এখানে কি মোল সংখ্যা সমান? উত্তর হচ্ছে না, এখানে মোল সংখ্যা সমান না, তার মানে চাপের প্রভাব আছে। এই কথাগুলো আমি মুখে বলতেছি, তুমি এটা লিখবা যে হ্যাঁ এখানে চাপের কোনো প্রভাব আছে কি না। অবশ্যই আছে, যেহেতু মোল সংখ্যা এখানে এখানে সব মিলিয়ে মোল সংখ্যা 3, এখানে 1, সুতরাং চাপের প্রভাব আছে। এই কথাগুলো তুমি লিখবা, তারপর বলবা স্যার কিভাবে আছে প্রভাবটা, সেটা এবার তুমি দেখাবা স্যারকে। স্যার প্রভাবটা কিভাবে আছে, এভাবে তুমি এখন দেখাও কিভাবে প্রভাবটা আছে বলো। চাপের প্রভাবটা তো এমন যে যদি এই বিক্রিয়া পাত্রে, ধরো এই পাত্রের মধ্যে বিক্রিয়াটা হইতাছে, এই বিক্রিয়াটা এই পাত্রের মধ্যে হইতাছে কথার কথা, তখন তুমি বলবা স্যার এই বিক্রিয়া পাত্রে যদি আমি চাপ দেই, এই বিক্রিয়া পাত্রে যদি আমি চাপ অ্যাপ্লাই করি, হ্যাঁ বিক্রিয়া পাত্রে চাপ বাড়ালে বা চাপ দিলে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়ার ডানে যাবে। বুঝতে পারছো? বিক্রিয়া ডানে যাবে, বিক্রিয়ার ডানে যাবে। কেন? কারণ এখানে মোল সংখ্যা বেশি, এখানে কম, তাই বিক্রিয়া বেশি থেকে কমের দিকে যাবে। অর্থাৎ অর্থাৎ কি, অর্থাৎ উৎপাদ বেশি তৈরি হবে, উৎপাদ বেশি তৈরি হবে, বেশি তৈরি হবে বা উৎপন্ন হবে। এই যে এই দিকে যাবে, তাই উৎপাদ বেশি তৈরি হবে। তাহলে যদি চাপ বাড়াও তাহলে তোমার উৎপাদ বেশি হইতেছে এখানে। আচ্ছা যদি চাপ কমাও তাহলে কি লিখবা, লেখো চাপ কমালে কি হবে, বিক্রিয়া যাবে কোন দিকে, বামে। তাহলে কি উৎপাদ বেশি তৈরি হবে না, তাহলে লিখবো উৎপাদ কম তৈরি হবে, তখন লিখবো উৎপাদ কম তৈরি হবে। আশা করি বুঝতে পারতেছো কথাগুলো। সো যদি তুমি বুঝে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি আর কথা বাড়ালাম না। আল্লাহ হাফেজ।